আজকে আলোচনার বিষয় হচ্ছে পরিপ্রেক্ষিত, যার জিনিস হচ্ছে বলতে গেলে পার্সপেক্টিভ। পরিপ্রেক্ষিত হচ্ছে আমি জানি না আপনারা পরিপ্রেক্ষিত সম্পর্কে কতটুকু জানেন। আপনাদের মধ্যে হয়তো দুই পরিপ্রেক্ষিত সম্পর্কে একটু হালকা ধারণা রাখেন। আজকের বিষয় যেহেতু পরিপ্রেক্ষিতটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। আপনারা আপনাদের বিভিন্ন বই হচ্ছে শুধু একটা ধরন নিয়ে আলোচনা করেন, বিভিন্ন জায়গায় হচ্ছে আবার দুটো নিয়েও আলোচনা করেন পরিপ্রেক্ষিতের। আজকে হচ্ছে আমি দুই ধরনের হালকা করে ধারণা দেবো, বাট একটাকেই আমরা গুরুত্ব দেবো, যেটা পেন্সিলে যে পরিপ্রেক্ষিতের ব্যাপারটা থাকে সেটাকে গুরুত্বটা বেশি দেবো। এই পরিপ্রেক্ষিত দুই ধরনের, একটা হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত আর একটা কালার পরিপ্রেক্ষিত বা কালার পার্সপেক্টিভ। রৈখিক পরিপ্রেক্ষিত যেটা হচ্ছে পেন্সিল বা কলম বা হচ্ছে মার্কারের মাধ্যমে যে পরিপ্রেক্ষিতটা ব্যবহার করা হয়, ড্রয়িং এর মাধ্যমে যেটা আঁকানো হয় সেটা হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত ধরা হয়। আরেকটা হচ্ছে কালার পার্সপেক্টিভ বা কালার পরিপ্রেক্ষিত, সেটা কালারের মাধ্যমে বোঝানো হয়। যেহেতু আজকের টপিকটা হচ্ছে মূলত হচ্ছে ড্রয়িং এর সাথে সম্পর্কিত পরিপ্রেক্ষিত, এই জন্য হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত বা ওই পরিপ্রেক্ষিতটাকেই দিব। আর অনেকেই হয়তো বা দুই পরিপ্রেক্ষিত সম্পর্কে জানে না, এবং অনেক বই পর্যন্ত এই দুটো পরিপ্রেক্ষিত সম্পর্কে উল্লেখ নাই। দুটো পরিপ্রেক্ষিত সম্পর্কে এই জন্যই বললাম, যাতে আপনারা যদি কখনো ভাইবাতে বিভিন্ন সময় এই সমস্যার সম্মুখীন হন, তখন বলতে পারেন যে দুটো পরিপ্রেক্ষিত, একটা হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত যেটা ড্রয়িং করার সময় ইউজ করে, আর একটা হচ্ছে কালার পরিপ্রেক্ষিত যেটা হচ্ছে কালার করার সময় ইউজ করা হয়। কালার পরিপ্রেক্ষিতটা আমি এখানে আপনাদের দেখাতে পাচ্ছি। আপনার ন্যাচারালি যখন যাবেন, প্রকৃতিতে যাবেন, তখন দেখবেন যে কাছে জিনিসগুলো ডিটেলস বোঝা যায়, কালারগুলো ডার্ক হয়, বাট দূরের পরিপ্রেক্ষিতগুলো অনেক হালকা হয়, ঝাপসা হয়। এটা হচ্ছে কালার পরিপ্রেক্ষিত। আর সব কিছু আঁকার ক্ষেত্রে সেম জিনিসটা। আর রৈখিক পরিপ্রেক্ষিতের ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু আঁকা যেতে পারে, তার মধ্যে সব থেকে সহজ সেটা হচ্ছে একটা বক্স। বক্স হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিতে সব থেকে সহজ। বক্সের পরে আস্তে আস্তে চেয়ার, টেবিল, এগুলো একটু জটিল, একটু কঠিন। তা আজকের পরিপ্রেক্ষিতে নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আপনাদের বক্স এঁকে দেখাবো, আর বক্সের সাথে সম্পর্কিত অনেক কিছু আছে, এবং এই পরিপ্রেক্ষিতের সাথে আমি আপনাদের ছোট্ট করে বোঝাই। সাপোজ এই যে আমার এখানে দুটো পেন্সিল ভালো দেখাই, আপনারা যারা মোবাইলে স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাই। এই দুটো পেন্সিলের সাইজটা কিন্তু সেম টু সেম, বাট যখন একটা পেন্সিল আপনাদের কাছে যাবে আকারে বড় দেখাবে, আর একটা যখন দূরে থাকবে তখন কি দেখাবে, ছোট। দুটো পেন্সিল কিন্তু প্রায় সেম, যেটা হচ্ছে আকারে একটু ছোট, দেখেন এটা কিন্তু একটু ছোট। এই ছোটটা আমি আপনাদের কাছে নিয়ে যাব বা মোবাইল ক্যামেরার কাছে নিয়ে যাব, দেখবেন এটা আকারে একটু বড় দেখাবে এবং কি এটা একটু মোটা দেখাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটো পেন্সিলের পার্থক্যটা অবশ্যই খেয়াল করতে পারছেন। এটা একটু কিন্তু মোটা দেখা যাচ্ছে, খেয়াল করছেন, আর এটা কিন্তু একটু চিকন দেখা যাচ্ছে। যেটা কাছে সেটা কি দেখা যায়, মোটা এবং বড় দেখায়, আর যেটা দূরে সেটা চিকন এবং ছোট দেখায়। এটি হচ্ছে মূলত পরিপ্রেক্ষিত। এটা হচ্ছে পরিপ্রেক্ষিতের একটা উদাহরণ, যে আমরা দুটো পেন্সিল যদি কাছাকাছি রাখি, যেটা কাছে থাকবে সেটা মোটা এবং বড় দেখাবে, আর যেটা দূরে থাকবে সেটা ছোট দেখাবে। আপনারা আপনাদের আশেপাশে যে জানলাগুলো আছে, এই জানলাগুলোতে যখন বাইরে তাকায় দেখবেন যে ছোট্ট একটা জানলাটা হয়তো 5 ফিট বাই 5 ফিট হতে পারে, কিন্তু এই জানলা দিয়ে কিন্তু প্রায় 1-2 তলা বিল্ডিং পর্যন্ত দেখা যায়। কেন দেখা যায়? কারণ ওই জানলা 5 ফিটের থেকে পিছনের বিল্ডিংটা কি দেখাচ্ছে, ছোট দেখাচ্ছে। এটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। দূরের জিনিস ছোট দেখাবে, কাছের জিনিস কি দেখাবে, বড় দেখাবে। এটা পরিপ্রেক্ষিতের সহজ বলতে গেলে সংজ্ঞা। আর রৈখিক পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করবো, যেহেতু আমরা আজকে ড্রয়িং করবো। আর কালার পরিপ্রেক্ষিত যদি কালার নিয়ে কখনো ক্লাস হয় তখন সেটা আলোচনা করবো। আপনাদের কারো কি এটুকু বুঝতে কি কষ্ট হয়েছে পরিপ্রেক্ষিত নিয়ে যতটুকু বোঝাইছি উদাহরণ দিয়ে? কার তো মনে হয় সমস্যা হয়নি। কেউ যদি বুঝতে না পারে তাহলে আপনারা আমাকে বলবেন, তাহলে আমি আবার রিপিট করব। রৈখিক না মানে দুটো পরিপ্রেক্ষিত, একটা হচ্ছে রৈখিক পরিপ্রেক্ষিত, একটা ড্রয়িং পরিপ্রেক্ষিত। কালার পরিপ্রেক্ষিত, কালার কালার ইংলিশে লেখা থাকে কালার পার্সপেক্টিভ লেখা থাকে, পরিপ্রেক্ষিতের ইংলিশ হচ্ছে পার্সপেক্টিভ। আপনাদের ভাইবাতেও এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে, পরিপ্রেক্ষিতের ইংলিশ কি অথবা পার্সপেক্টিভের বাংলা কি, তখন কিন্তু এর পার্সপেক্টিভটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। আপনি যখন গুগলে নিজে পরিপ্রেক্ষিতের ছবি নিয়ে গুগলে সার্চ করবেন, দেখবেন পরিপ্রেক্ষিতে তেমন কোনো ছবি টবি পাবেন না, বাট এটারই ইংলিশ শব্দ যখন পার্সপেক্টিভ নিয়ে গুগলে সার্চ করবেন, পার্সপেক্টিভ অনেক ড্রয়িং পাবেন, বক্স পাবেন, তারপর অন্য জিনিসগুলো সব কিছু হবে। আজকে আমরা হচ্ছে পরিপ্রেক্ষিতের জানার আগে আই লেভেল সম্পর্কে জানতে হবে। আই লেভেলটা হচ্ছে আমি আপনাদের এই যে লেভেলে দেখতে পাচ্ছি, এটাকে মূলত আই লেভেল দেখা যাচ্ছে। যারা বসে আছে তাদের তো আই লেভেলটা নিচে, আই লেভেলের উপর ডিপেন্ড। আই লেভেল হচ্ছে আমি এখন যেখানে দাঁড়াই আছি, আমার এই চোখ সাথে যা কিছু দেখাচ্ছে এই সবকিছু কি আই লেভেল। এই আই লেভেলের উপর ডিপেন্ড করে পরিপ্রেক্ষিতে অনেক কিছুই। তা এখন যেহেতু আমি আই লেভেলটা আঁকবো, আই লেভেল থেকে তারপরে বক্সটা আঁকার চেষ্টা করবো। বক্সটা কিন্তু বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে আঁকা যায়। আমি 2-3টা বক্স আঁকবো যাতে আপনারা বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে পারেন। প্রথমে আমি একটা আই লেভেল টেনে নিচ্ছি। এটা আই লেভেল, এটা কেন আই লেভেল ধরলাম, কারণ হচ্ছে আমার এই সোজা আমি দেখতে পাচ্ছি। ওকে, সাপোজ এখানে একটা চোখ আঁকাই রাখি, এটা বোঝানোর জন্য। এটা চোখটা আপনারা না দিলেও
চলবে। জাস্ট আমি বোঝানোর জন্যই দিলাম হচ্ছে আই লেভেল। ওকে, আমরা এই সোজা থেকে এই রেখাটা দেখতে পাচ্ছি, এটা আই লেভেল। নরমালি একটা যে কোনো একটা বক্স দেখি, আমরা আপনাদেরকে দেখাই। এখানে একটা বক্স আছে যেটাতে আপনাদের ক্লাস নিচ্ছি। এটা একটা বক্স, আমরা এরকম বক্স আঁকবো না, কিন্তু এই বক্সের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বক্সে কিন্তু এদের কানি আছে কয়টা, 1 2 3 4, চারটা কোণা আছে। বক্সের চারটা কোণা থাকে, সব বক্সেরই চারটা কোণা থাকে। এখানে তো আরেকটা বক্স আছে সেম, বক্সের কয়টা কোণা থাকে, এরকম চারটা কোণা থাকে বা চারটা কোণ উৎপন্ন হয় এরকম। বাট আপনাদের সামনে যখন এইভাবে কাট করে ধরতেছি, তখন কিন্তু কোণা দুটো তিনটা দেখা যাচ্ছে, তিনটা উপর থেকে লাইন দেখা যাচ্ছে, 1, এখানে একটা 2 আর এই সাইডে একটা 3, তিনটা লাইন দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমি যখন পার্সপেক্টিভে কোনো বক্স ড্রয়িং করবো, তখন কিন্তু মেন লাইন 1 2 3 এই তিনটাই ধরতে হবে। ওকে, এখন তাহলে যেহেতু তিনটা লাইন দেখা গেছে কিছুক্ষণ আগে দেখালাম, তাহলে আমি একটা বক্সের তিনটা লাইন দিয়ে শুরু করি। ওকে, বক্স আমি একটা লাইন আই লেভেলেই আমি হচ্ছে উপর নিচ বিভিন্ন সাইডে বক্স আঁকবো, যাতে আপনারা বিষয়গুলো আরো সহজে বুঝতে পারেন। তাহলে তিনটা রেখা যেহেতু দেখা যায়, তিনটা রেখা কোন দিকে আছে একটু দেখেন। তিনটা রেখা কিন্তু উপর থেকে নিচ দিকে নেমে গেছে, এই তিনটা রেখা উপর থেকে নিচ দিকে নেমে, এই তিনটা আগে আঁকবো না। তো মাঝখান থেকে শুরু করি, একটা, দুইটা, ওই সেম বক্স আঁকবো না, আমরা একটু অন্য স্টাইল আঁকি, সমস্যা নেই। তিনটা লাইন যেহেতু তিনটা রেখা দেখা যাচ্ছে। আর পার্সপেক্টিভের হতে এটা আই লেভেল না, আই লেভেল কিন্তু অনেক সময় দুইটা আই লেভেলও হতে পারে। যারা যখন একটা বিল্ডিং এর আপনারা যখন দুইটা না, আই লেভেল সবসময় একটাই হয়, যখন কোনো দৃশ্য একটাই হয়। কিন্তু এখানে একটা পয়েন্ট উৎপন্ন হয়, এটাকে বলে যে ভিউ পয়েন্ট। এখন হচ্ছে পয়েন্ট অনেক সময় দুটো হয়, অনেক সময় একটা হয়, অনেক সময় তিনটা হয়। যেহেতু এটা পার্সপেক্টিভের আমি প্রথম ক্লাস নিচ্ছি, এই জন্য আমি একটা পয়েন্টেই দেখাবো আগে। 1 পয়েন্ট পার্সপেক্টিভ দেখাবো। পয়েন্ট কয়টা হয়, তিনটা। 1 পয়েন্ট পার্সপেক্টিভ হয়, 2 পয়েন্ট পার্সপেক্টিভ হয়, 3 পয়েন্ট পার্সপেক্টিভ হয়। আজকে আমি একটা পয়েন্ট নিয়ে প্রথমে আলোচনা করি, দেন টাইমের উপর আমরা 2 পয়েন্ট 3 পয়েন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন এই যে তিনটা লাইন টানলাম, এখন আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে এটা বক্স, তিনটা লাইনের পরে এইদিকে লাইনটা গেছে, এইদিকে লাইনটা গেছে, একটা এইদিকে আসছে, খেয়াল করছেন? 1 2 3 সোজা আসার পরে আবার একটা লাইন কোন দিকে গেছে, এইদিকে। এটা মাঝখান লাইন থেকে কিন্তু শুরু হয়েছে, মাঝখান লাইন থেকে এদিকে গেছে, মাঝখান লাইন থেকে এইদিকে গেছে। তার মানে আমার এই যে মাঝখানে লাইন এই দিক থেকে কোন দিকে যাবে, এইদিকে যাবে, আর একটা এই দিক থেকে এইদিকে যাবে। আমার এইদিকে একটা এইদিকে, আর অটোমেটিক্যালি কোনটা এই জায়গাটা অটোমেটিক্যালি বোঝা যাবে। তাহলে আমি শুরু করি, এই মাঝখানে লাইন থেকে শুরু করব, মাঝখানে লাইন থেকে আমি এইদিকে নিয়ে যাব একটা, এইদিকে একটা নিয়ে যাব। এই জিনিসটা হচ্ছে সরাসরি দেখতে বলে সব থেকে ভালো হয়। এদিকে একটা দিলাম, আর এইদিক থেকে এদিকে একটা নিব। এদের একটা পয়েন্টে গিয়ে মিলে গেছে, আজকে এটা 2 পয়েন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এদের একটা পয়েন্টে মিলছে, এই যে একটা পয়েন্টে মিলছে, এটাকে আমরা 2 পয়েন্ট বলতে পারি। এটা 1 পয়েন্ট 1 পি লিখে রাখলাম, আর এটা হচ্ছে 2 পি 2 পয়েন্ট, মানে 2 পয়েন্ট পার্সপেক্টিভ অটোমেটিক্যালি উৎপন্ন হচ্ছে। আমরা 1 পয়েন্ট পুরো দেখাবো, সমস্যা নেই। যখন আমি এই সাইডটা দেখাবো না, তখন ওই সাইডে যদি একটা পয়েন্ট থাকবে 1 পয়েন্ট পার্সপেক্টিভ হবে। এই বক্স নিয়ে আবার দেখাই, এইখান থেকে এটা কোথায় গেছে, উপর দিকে গেছে। তাহলে এইখান থেকে এটা কি দিছি আমি, উপর দিকে দিয়েছি। এইখান থেকে এটা উপর দিকে গেছে, এখান থেকে আমি কি করছি, উপর দিকে দিয়েছি। ঠিক একই রকম ভাবে দেখেন, নিচের এই কানি থেকে এদিকে একটা গেছে, এই নিচের কানি থেকে এইদিকে একটা গিয়েছে। তাহলে আমি এইখান থেকে কি করতে পারি, এদিকে একটা দিতে পারি, এখান থেকে এইখানে দিতে পারি। এই রেখা দিয়ে দুটো দিব, এটাও কি এই পয়েন্টে গিয়ে কি হবে, মিলে যাবে, অটোমেটিক্যালি মিলে যাবে। ওই বক্সের মধ্যে আঁকার চেষ্টা করতেছি, যাতে আপনাদের বুঝতে হয়, যে সুবিধা হয়, কারণ বক্সের উপর ডিপেন্ড করে। এটা একটা গেল। এখন হচ্ছে আমাদের কিন্তু মেইন আমরা কয়েকটা লাইন পেয়ে গেছি, সেই লাইনগুলো চাইলে এখন ডিপ করে ফেলতে হবে, যাতে বোঝার সুবিধার জন্য। তাহলে আমি প্রথমত উপর থেকে নিচ দিকে সোজা লাইন টানলাম, 1 2 3, সেই তিনটা লাইনে হচ্ছে একটা লাইন হচ্ছে এইটা, একটু ডিপ ডার্ক করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে তো বড় করে এঁকে নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন তো লাস্টের লাইনগুলো ছোট হয়ে যাচ্ছে, যেহেতু এটা আরেকটা লাইন কোনটা পেয়ে গেছি, এদিক থেকে এইদিকে, এদিকে এদিকে এইদিকে, তাই না? 6টা লাইন, 1 2 3 4, 4টা লাইন পেয়েছি। এখান থেকে এই লাইনটি ডিপ করি, এখান থেকে এই লাইনটি ডিপ করতেছি। ওকে,
তার মানে আমি কিন্তু এই লাইনগুলো পেয়ে গেছি। এখনো কিন্তু বাকি আছে, যে উপরে এই লাইনটা আমরা কিন্তু পাইনি, এই লাইন আর এই লাইনটা কিন্তু পাইনি। একটু লক্ষ্য করে দেখেন এই বক্সের ক্ষেত্রে, তাহলে আমরা সোজা লাইন 1 2 3 তিনটা পেয়ে গেছি, 1 2 3 তিনটা লাইন পেয়ে গেছি। এই সাইডে একটা দুইটা লাইন, আমরা একটা দুটো লাইন পেয়ে গেছি, এই সাইডে একটা দুটো লাইন, এই একটা দুটো লাইন পেয়ে গেছি বলতে গেলে, তাই না? এখন আমরা আসি এই অপোজিট সাইডে যে লাইনগুলো আছে, মানে এই দিক থেকে একটা লাইন পাবো, এই দিক থেকে একটা লাইন পাবো। এটা কিভাবে পাবো? এই যে পয়েন্টটা তৈরি হয়েছে, এই পয়েন্ট থেকে এই যে ভিউ পয়েন্ট যে 2 আছে এটাতে মিলে যাবে অটোমেটিক্যালি। মিলিয়ে দিলে পরে আমরা এখানে একটা কোণা পাবো। আমি বলছিলাম না অপোজিট সাইডে একটা কোণা আছে, যে কোণাটা আমরা দেখতে পাই না, বাট এটা কিন্তু আছে। তাহলে এই কাজটা করি। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা লাইন টানলে এটা পেয়ে যাব। এই পার্সপেক্টিভটা কিন্তু অনেক জটিল। অনেকে আছে 4-5 বছর চারুকলা পড়ার পরে পার্সপেক্টিভটা বুঝেই না, এরকম আছে। আবার অনেকেই আছে খুব সহজে হয়তো একটা দুটো ক্লাস পারলেই কিন্তু পেরে যায়। তাহলে আমি উপর থেকে কোন পয়েন্টে নিয়ে আসছি? এইখানে, এবং এইখান থেকেও ঠিক অপোজিটে আরেকটা যাবে। এখানে যে পয়েন্টটা উৎপন্ন হবে ওটাই ধরে নিতে পারি পিছন সাইডের পয়েন্ট। তাহলে এইখান থেকে এইখানে দাগ দেবো। পার্সপেক্টিভ কিন্তু এতটা গুরুত্বপূর্ণ বলার মতো না। ড্রয়িং আর লাইট শ্যাডো পার্সপেক্টিভ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছবি আঁকার। আমরা অনেকেই আছে দেখবেন যে অনেক হাই লেভেলে অনেক সুন্দর ছবি আঁকাচ্ছে, কিন্তু ছবিটার কোথাও যেন সমস্যা অনুভব হয়। মূলত এই পার্সপেক্টিভের কারণে এই সমস্যাগুলো তৈরি হয় বা বোঝে না। ওকে, এইখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, খেয়াল করছেন? এদের দুটো রেখা আমি যখন এই পয়েন্ট থেকে এই আই লেভেল 1 এ টান দিলাম, তখন এখানে একটা রেখা পয়েন্ট হয়েছে। এখান থেকে এখানে টান দিছি, এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে। তার মানে এই যে বক্সটা আঁকলাম, বক্সের এই কোণাটা কিন্তু পেয়ে গেছি আমরা। ওকে, এটা অনেকটা বইয়ের মতো তৈরি হয়ে গেছে কিন্তু। ঠিক একই রকম ভাবে এর পিছন সাইড এর নিচে কিন্তু একটা আছে, এই লাইন আর এই লাইনটা কিন্তু আমরা দেখতে পাই না। এইভাবে রাখলে কি দেখতে পাই? এইভাবে কিন্তু দেখা যায়, নিচের সাইডটা কিন্তু দেখা যায় না। এর নিচের লাইনগুলো দেখা, এইভাবে যখন রাখছি আমি, নিচে কিন্তু আরেকটা এই সাইডে লাইন আছে, তারপর এই সাইডে নিচে একটা লাইন আছে, এই লাইনটা দেখতে পাচ্ছি না। তাহলে ওটা আমরা একটু হালকা করে ড্রয়িং করে রাখতে হবে, কারণ পার্সপেক্টিভ ড্রয়িং এর ব্যাপারটা ওই লাইনটা উল্লেখ করতেই হবে, না করলে হবে না। মানে এর এইখান থেকে পিছন দিক দিয়ে একটা লাইন চলে গেছে, এবং এইখান থেকে একটা পিছন দিক দিয়ে একটা লাইন গেছে। ওই লাইনটা অবশ্যই রেখা টেনে উল্লেখ করতে হবে। হয়তোবা আমার মেইন লাইন যেগুলো দেখা যায় সেগুলো হালকা ডার্ক করতে পারি, আর যেগুলো পিছন দিয়ে গেছে ওগুলো একটু হালকা, তাহলে একদম বুঝতে পারবে যে আমি গ্রামারটা ফরম্যাটটা ইউজ করছি। তাহলে এইখান থেকে আমি এদিকে কি করব? এই যে ডান পাশেরটা বাম পাশে নিব, বাম পাশেরটা ডান পাশে নিব, ওই একই পয়েন্টে গিয়ে মিলাই ফেলবো। এইখান থেকে আবার এইদিকে ডান পাশেটা বাম পাশে, বাম পাশেটা। প্রথম দিকে ড্রয়িং ভালো করার জন্য কিন্তু প্রচুর লাইন টানতে হয়, যাতে লাইন অনেক ভালো, তারা কিন্তু খুব সুন্দরভাবে জিনিসগুলি করতে পারে, এই লাইনগুলো টানতে পারে। আর এগুলো করার সময় কিন্তু স্কেল ইউজ করা যায় না। যারা আমরা চারুকলা করি তারা কিন্তু কখনোই এই ধরনের ড্রয়িং করার ক্ষেত্রে স্কেল ইউজ করি না। আপনারা যেহেতু 1 বছরের কোর্স করতে, আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু পরীক্ষার সময় সমস্যা তৈরি হতে পারে। অথবা আপনাদের ভাইভাতে হয়তো বললো একটা পার্সপেক্টিভ বক্স করেই দেখেন, সেই সঙ্গে আপনি স্কেল ইউজ করেন, অবশ্যই সমস্যায় পড়তে পারেন, বা স্যার এটা নেগেটিভ ভাবেই নেবে, কারণ আপনাদের ভাইভাগুলো তো চারুকলা স্যারেরাই নিয়ে থাকে। সেই জায়গা থেকে আমি আপনাদের বলবো নিজেরা স্কেল ছাড়া এই কাজগুলো করার চেষ্টা করবেন। এখন আমার বক্সটা কিন্তু মেইন লাইন কিন্তু উপরে এই কয়েকটা, তাই না? আর নিচেরটাতে হালকা করে দিছি। কোনাকে মিলাই দিতে হবে স্যার উপরে। কিন্তু এটা ওইটা উপরেরটা, হ্যাঁ, এই পাশে একটা এই রেখাটা উৎপন্ন হচ্ছে, এই রেখাটা তো এইভাবে থাকতেছে, এই রেখাটা তো দেখা যায় না, এই রেখাটা তো দেখা যায় না, এটা তো এইভাবে থাকলে দেখা যায় না, কিন্তু এটা কি বাস্তবে ওই সাইডে আছে, পিছন সাইডে আছে। সেটাই। আর এটা কি মুছে দিতে হবে লাস্টে করার পর, নাকি এরকম সব? না, এটাই রেখে দিতে হবে। পার্সপেক্টিভ ড্রয়িং এ প্রত্যেকটা রেখা উল্লেখ থাকতে হবে। আপনি যদি এর মধ্যে কোনো কিছু মুছে ফেলেন, তাহলে হচ্ছে স্যাররা বলবে যে আপনি ফরম্যাটটা ইউজ করেন না, অথবা মাপ ঝুঁকে যদি কোথাও ভুল থাকে, এটা কিন্তু স্যারদের জন্য বোঝানো টাফ হয়ে যায়। আমাদের দেখা যাচ্ছে চারুকলা অনেক টিচার আছে যাদের ড্রয়িং কিন্তু আপনাদের থেকেও খারাপ হতে পারে, এরকম হতে পারে, যারা জাস্ট সার্টিফিকেট মানের কারণে হয়তো চারুকলা শিক্ষক হয়ে গেছে, এরকমও আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই লাইনগুলো উল্লেখ রাখতে হয়, এবং আমরা যখন পার্সপেক্টিভ ড্রয়িং করছি আমরা লাইনগুলো সবসময় রেখে দিতাম, তো স্যার রেখে দিতে বলতো। এটা কিন্তু 2 পয়েন্ট পার্সপেক্টিভ। সেম যদি প্রশ্ন আসে যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ একটা ড্রয়িং করতে আপনাদের বলা হয়, অবশ্যই এই পুরো সাইডটা থাকবে না, এক পাশ থাকবে না, শুধু একটা পয়েন্টে, সবগুলো লাইন একটা পয়েন্টে টানতে হবে। আমি আরেকটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ করে দেখাই।
ঠিক আছে লাগবে ফোন আসছে। না স্যার মেসেজ আইছে। আচ্ছা এবার একটু কেবল তো মাত্র জাস্ট 2.5 দেখাচ্ছি, এখন যদি আমি 1.5 আপনাদেরকে দেখাবো, একটু একটু খেয়াল করে দেখেন। 1.5 সেম টু সেম, বাট একটু এদিক ওদিক হয়, সামান্য কিছু, তেমন কিছু হয় না। আমি আবার প্রথমেই হচ্ছে আঁকার আগে কি করবো, আই লেভেলটা টানবো। আই লেভেলের কারণে আমার বক্স উপর নিচে হতে পারে, আপ ডাউন করতে পারে, ঠিক আছে। এই জন্য আমি আই লেভেলটা আগে এঁকে নিব। অনেক সময় আই লেভেলের উপরেও বক্স থাকে। এটা হচ্ছে আমার আই লেভেল, সাপোজ এটা আমার আই লেভেল, ঠিক আছে। এবারে আমি 1.5 দেখাতে যাচ্ছি। আমি এই পয়েন্টটা আমি আগে দিয়ে রাখি যে আমি প্রত্যেকটা এই বক্সের প্রত্যেকটা লাইন একটা পয়েন্টে গিয়ে মিলাবো, সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। কিছুক্ষণ আগে আমি কিন্তু এই বক্স দিয়ে বোঝাইছি, বাট এবারে বক্সটা একটু সব দিকে তো স্কোয়ার শেপ থাকে, এইদিকে একটু লম্বা করবো, মোটা করবো, সেভাবে করবো। এই ধরনের বক্স আঁকার ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই বলছি, কিন্তু এখানে লাইন কয়টা হবে? তিনটা লাইন হবে। তাহলে আমি হচ্ছে এখানে প্রথমে তিনটা লাইন টেনে নিচ্ছি। আবার এই প্রত্যেকটা লাইন কোন পয়েন্টে লাইন মিলবে? এই পয়েন্টে গিয়ে মিলবে। আচ্ছা এইটাই এইখানে এনে মিলাই, ওইখানে পরে ওটা কাজ করে করি, এই পয়েন্টে মিলাবো, ঠিক আছে। মাঝখানেই মিলাচ্ছি, বক্সটা সাইডে রাখাচ্ছি, দেখা যাচ্ছে মনে হয়, তাই না? তাহলে আমি তিনটা লাইন টেনে 1 2 3। এখন আমি 1.5 আমি তিনটা লাইন টানা হয়ে গেছে, লাইনগুলো একটু সামান্য বাঁকা হয়ে গেছে, যেহেতু আমি সেট দিয়ে করতেছি, বাঁকাগুলো বোঝার টাফ হচ্ছে। ওকে, এই যে তিনটা লাইন আছে, প্রত্যেকটা কোথায় যায় মিলবে? এই একটা পয়েন্টে গিয়ে মিলবে। তাই আমি বলছিলাম যে তিনটা লাইনের মধ্যে আমরা যদি শুরুটা করি কোথায় থেকে বলেন তো? মাঝখানের লাইন থেকে শুরু করি, তাহলে আমাকে বুঝতে সুবিধা হয়। ওকে, এই মাঝখানের লাইন থেকে কি করব? উপরে টান দিব, প্রত্যেকটা মাঝখান থেকে, ঠিক আছে। এটা গেল। তারপরে হচ্ছে তারপরেটা এই পয়েন্ট থেকে এই মাঝখানের লাইনে টানবো। এটা হচ্ছে এই ধরনের বক্সের নিচের লাইন, আমি এটাও মাঝখানে, হ্যাঁ নিচের লাইনটা, বক্সের নিচের লাইন। ওকে, আবার ঠিক একই রকম ভাবে এইখান থেকে এই লাইন থেকে এই লাইনটা যদি একটু উপরে থাকে, আর কিছু নাকি দেখা যায়, এটা যেহেতু আমার আই লেভেল, অবশ্যই এই লাইনটা কি হবে? একটু উঁচু থেকে শুরু হবে। যেহেতু এটা আমার আই লেভেল, অবশ্যই একটু কি হবে? উঁচু থেকে শুরু হবে। আমি এটা নিচেও দিতে পারি, বাট এটা সোজা সোজা কখনোই হবে না। অবশ্যই এটা থেকে কি হবে? একটু উঁচুতে থাকবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা থেকে কি হবে? অল টাইম উঁচুতে থাকবে। যেহেতু আমার আই লেভেল কোনটা? এটা আমার আই লেভেল, এটা আমার কি আই লেভেল। অবশ্যই আমার এই লাইন থেকে এই লাইনটা কি হবে? একটু উঁচুতে থাকতেই হবে। ওকে, এটা করলাম। এখানে কিন্তু বক্সের একটা তল পেয়ে গেছে। তল তো চিনেন আপনারা, তল হচ্ছে একটা পাশ। এখানে ধরেন এটা এরকম করে চিন্তা করি, এই পাশটা আমরা পেয়ে গেছি, এই পাশটা আমরা একটা স্কয়ার টাইপ শেপ দিয়ে করছি, এই তলটা আমরা পেয়ে গেছি। কি যেন কথা বলতে, মিউটটা অফ রাখেন, মিউট অফ রাখেন। কেউ একজন ভয়েস আসতেছে, কত সাউন্ড আসতেছে। ওকে, এটা কিন্তু আমরা এক সাইডে তল পেয়ে গেছি। তারপর এদিক থেকে এদিকে মিলাই দিব, আর এটা যেহেতু ভেবে মিলাই দিলাম, এই সাইডটাও কি করতে হবে? মিলাই দিতে হবে। কিন্তু এখানে কিন্তু পার্সপেক্টিভ 2.5 কিন্তু ইউজ করছি, বাট এখানে পয়েন্টটা আমি কি করিনি? উল্লেখ করিনি। কেন আমি এই সাইডটা ইউজ করছি? বোঝা যাচ্ছে এই সাইডটা বড়, আর এই সাইডটা কি সামান্য একটু চাপা বা ছোট দেখাচ্ছে। একটু খেয়াল করে দেখেন, এই সাইডটা একটু বড়, এখানে কি দেখাচ্ছে? ছোট। তার মানে অটোমেটিক্যালি আমি এই সাইড কি করছি? পার্সপেক্টিভ ইউজ করছি, কিন্তু পয়েন্ট কয়টা দেখাচ্ছি? একটাই দেখাচ্ছি। যখন প্রশ্ন আসবে 1.5 করার কথা, তখন আমাকে এইভাবেই একটা উল্লেখ করতে হবে, দুটো উল্লেখ করা যাবে না। ঠিক একই রকম ভাবে এই দিক থেকে আমরা এইদিকে কি করব? টান দিব। এখানে খেয়াল রাখতে হবে, সাপোজ এখানকার যদি রেখাটা আছে, এটাকে যদি আমি ধরি এ, এর অপোজিট সাইডটাকে যদি আমি বি ধরি, সাপোজ এই রেখা থেকে পিছনের এই রেখাটা কি হবে? আকারে একটু ছোট হবে। কেন হবে? কারণ এটা আমার কাছে, আর এটা কি পিছন সাইডে একটু দূরে। অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি পিছনে এটা কি হবে? ছোট ছোট হবে। এইখানে থেকে এইদিকে একটা লাইন টানবো। এই ধরনের জিনিসগুলো তো কাছে পাত্র হলে পিছন সাইডে লাইন হবে কি আমাদের কি চোখে পড়ে। এটা কিন্তু 1.5 একটা বক্স হয়ে গেছে অলরেডি। বক্সটা গুরুত্বপূর্ণ, বক্স না করে আসলে পরে স্টেপগুলোতে যাওয়া যায়। যেমন চেয়ার থেকে যাই করেন না কেন,
বক্সটা হচ্ছে একদম বিগিনার লেভেল, কারণ বক্স যদি না পারেন আপনি চেয়ার টেবিল যাই করেন না কেন ওইগুলো কখনোই ভালো হবে না। এই জন্য বক্স বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি আই লেভেলটা এখানে রেখে আরো একটা বক্স করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, একই পয়েন্টে নিব কিন্তু বক্স আলাদা থাকবে। এবার বক্সটা আমি করবো হচ্ছে একদম আই লেভেল সোজা বরাবর করবো। এবার দেখতে কেমন একটু খেয়াল করে দেখেন, এই পয়েন্টেই মেলাবো। বক্স আকারে উপর থেকে নিচ দিকে আমি 3টা লাইন টানছিলাম, আমি এখানেও সেম কাজটাই করবো। প্রথমে 3টা লাইন টানবো আর এই বক্সটা আমি একদম আই লেভেল বরাবর রাখবো, কারণ বরাবর অনেক সময় থাকতেই পারে এরকম। 1 একটু সেট করে নিচ্ছি, 2 3 ওকে, 3টা রেখা টানছি। এই আই লেভেল সোজা রাখছি কিন্তু বক্সটা নিচে দিব, আমার আই লেভেলটা কি রাখবো উপরেই রাখবো। তা আমি শুরু করছিলাম কোথায় থেকে, মাঝখান থেকে। আর মাঝখান থেকে এইখানে লাইনটা দেখতে কেমন দেখা যায়, এই কারণে আমি কি করবো আগে সাইডে লাইনগুলো টেনে নিব তারপরে করব, অথবা আমি এখানে করতে পারি। হ্যাঁ খেয়াল করে আরেকবার একটু বলুন। আমি ঠিক মাঝখানে হচ্ছে আই লেভেলটা করবো এবার। তো এইভাবে 3টা রেখা দিয়ে করলে আই লেভেল মাঝখানে তখন সমস্যা অনুভব হয়। আমি এটা হচ্ছে মাঝখানেটা আসলে তখন হচ্ছে এই ধরনের বক্সের মতো আসে, একটু অন্যরকম দেখা যায়। এটা হচ্ছে বিল্ডিং টিল্ডিং হলে ভালো দেখা যায়। এটা দেখাচ্ছে একটা রুমের মতো শেপ দিয়ে করি, তাহলে এটা আরো ভালো বুঝতে সুবিধা হবে। রুমের শেপগুলো বক্সের মতো হয়। রুমের মতো শেপ দিয়ে তারপরে করি। রুমের মতো শেপ বলতে হচ্ছে আমাদের এই পুরো সাইডে একটা দেয়াল, একটা মানে একটা রেক্টেঙ্গেল বা হচ্ছে স্কয়ার শেপ, তাহলে আমি এখানে একটা রুমের মতো করেই করি, প্রত্যেকটা পয়েন্টে গিয়ে মিলে যাবে। এটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ, জাস্ট একটা রুমের মতো করে নিচ্ছি। এই পাশে আরেকটা দেওয়াল দিচ্ছি। এবার এই পয়েন্ট থেকে আমরা এইভাবে লাইন টানবো, এখানে যে পয়েন্টে মিলবে সেই সোজা লাইনটা হবে মূলত এইখানে হবে। লাইনটা ভুল হয়েছে, লাইনটা কোথায় হবে তাহলে উপরে। ঠিক একই রকম এখান থেকে এখানে টান দেবো, যেখানে যাবে সেখানে হচ্ছে লাইন হবে। এখান থেকে এইদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে। তো এখানে যে পয়েন্টে গেছে সেই পয়েন্টে কি হবে, লাইনটা হবে। আর যদি কোথাও ভুল হয় বুঝতে হবে আমার লাইনটা কি আছে, সমস্যা আছে। তার মানে এটা একটু হালকা এদিকে নিলে কি হচ্ছে, ঠিক হচ্ছে। কারণ এই লাইনটা তো আমার খেয়াল রাখতে হবে। এটা একটা রুমের মতো একটা শেপ দিচ্ছি আমি। এটা কিন্তু মনে হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছে। এখন এখানে যদি একটা জানালা দেই, সাপোজ এটা একটা রুম, রুমের একটা জানালা দিচ্ছি, এটা হচ্ছে জানালা। ওকে, এখন হচ্ছে এইখানে যে একটা টেবিল বসাই, এখন টেবিলটা জাস্ট বসাই দেখাচ্ছে আপনাকে। এটা হচ্ছে 1.5 একটা বক্স, এটা যাবো এখন বক্সের মতো আছে, কিন্তু এটা কিন্তু সচরাচর শর্টের পাবে না যে এটা এখন বক্সের মতো আছে। এটা বোঝা টাফ, কিন্তু এখানে টেবিল চেয়ার সোফা এগুলো কিছু বসাই তাহলেই বোঝা যাবে এটা আসলে বক্স, এটা চোখে পড়তে। সাপোজ এখানে আমি যদি একটা টেবিল বসাই, ভিতরে গোলটা কিসের জন্য দিবেন? হ্যাঁ একেবারে ওইটা কি জানলা? এটা জানলা দিছি, সাপোজ এটা জানলা দিছি, জানলা যেহেতু দিছি চাইলে আমি এখানে হচ্ছে জানলা দিয়ে কোনো দৃশ্য ঘরটা বসাই দিতে পারি। আমি বোঝানোর জন্য এখানে একটা গাছ দিলাম, অথবা এটা পেন্টিংও ধরতে পারি, মানে একটা আঁকানো ছবিও ধরতে পারি। এটা রুমের ঠিক মাঝখানে একটা দেয়ালে টানানো আছে, অথবা একটা জানলাও ধরতে পারেন, যে আপনি যেভাবে ধরেন সমস্যা নেই। জানলা দিলে অবশ্যই জানলার মতো ই রাখতে হবে। এটা সাপোজ পেন্টিং বা যেটাই। আর সাইডে একটা সোফা দিতে পারি অথবা টেবিল দিতে পারি, তাহলে বোঝা যাবে যে এটা একটা রুমের এক সাইড থেকে আরেক সাইডে ভিউ। এবং আপনাদের রুমের মধ্যে সবাই একটু এক কান থেকে তারা এক কানে তখন তাকান, দেখবেন যে অনেকটা এরকমই দেখা যায়। অথবা এটা চোখে না পড়লে আপনারা কি করবেন, একটা ফটোগ্রাফি তুলে নেন এবং ছবি তুলে দেখবেন যে এই প্রত্যেকটা রেখায় লাইনে মিলে গেছে। আপনারা এখানে বসে আছেন না, পিছন দিকে তাকালে দেখবেন যে এই লাইনগুলো ওইখানে গিয়ে মিলে গেছে, মনে হয় এই লাইন মিলে গেছে। এর আগে এই টপিক নিয়ে একবার ক্লাস করছি হয়তো। জি স্যার। এখানে আমি একটা টেবিল বসাই দিই, তাহলে এই জিনিসটা আরো ভালো বোঝা যাবে যে আসলে প্রত্যেকটা লাইন এরকম মিলে যায়। এই লাইনগুলো, এই যে রেখাগুলো এই পয়েন্টে গিয়ে কি হবে, মিলবে।
এটা একটা টেবিল বসাই দিয়েছি। টেবিল দেওয়ার পরে কিন্তু এই পার্সপেক্টিভের ব্যাপারটা কিন্তু আরো ভালো বোঝা যাচ্ছে যে আসলে এখন কিন্তু মনে হচ্ছে যে না এটা আসলেই এই প্রত্যেকটা রেখে একটা পয়েন্ট নিয়েছি। শুধু তাই না, এই টেবিলের পয়েন্টগুলো কি করে ফেলছি আমি, টেবিলটা যদি সোজা রাখবো টেবিলের এই লাইনগুলো কিন্তু কি হবে মিলে যাবে। সুতরাং টেবিলের পা গুলো কিন্তু মিলে যাচ্ছে, একটু খেয়াল করবেন এই পয়েন্ট থেকে টেবিলের পাও কিন্তু মিলাই ফেলছে, দেখছেন এই পয়েন্ট থেকে টেবিলের নিচে পাও মিলবে। তারপর এখানে একটা পা আছে, এখানে একটা পা আছে, পাটার সামনে একটু দেখা যেতে পারে, এই পাটা দেখা যাচ্ছে। এই সেটা সেম ভাবে যদি আমরা কোন টেলিভিশন বসাই তাহলে এটাও কি এই পয়েন্টের সাথে মিলে যাবে এবং এই রেখাটা একই রকম ভাবে হবে। সাপোজ এখানে একটা দেওয়ালে একটা টেলিভিশন বা পেইন্টিং যেতেই বলেন না কেন সেটা বসাই দিচ্ছি, এটাও এই পয়েন্টে এইভাবে রেখার সাথে মিলেই হবে। ওকে, এটা তো আপনি টেলিভিশন ধরতে পারেন। এই সাইডে একটা টেলিভিশন বসাই দিছি, এটাও কি হচ্ছে এই পয়েন্টের সাথে মিলতেছে। এইখানে যে বক্সটা আছে এটা কিন্তু প্রত্যেকটা একটা পয়েন্টে গিয়ে মিলে গেছে। এটাকেও আমরা কি ধরতে পারি তাহলে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। তার মানে বক্সের ক্ষেত্রে 1 পয়েন্ট পার্সপেক্টিভ করে দেয়। এই টেবিলের কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু এখানে মিলে গেছে। তার মানে এটাও কি টেবিলটাও কি আছে এখন বর্তমানে 1 পয়েন্ট পার্সপেক্টিভ আছে, এই ঘরটাও 1 পয়েন্ট পার্সপেক্টিভ আছে। এই সাইডে একটা টেলিভিশন দিয়েছি সেটারও কি 1 পয়েন্ট পার্সপেক্টিভ, সবগুলো কি 1 পয়েন্ট পার্সপেক্টিভ। কিন্তু প্রকৃতিতে সবসময় 1 পয়েন্ট পার্সপেক্টিভ দেখা যায় না, কিছু কিছু সময় 2 পয়েন্ট পার্সপেক্টিভ 3 পয়েন্ট পার্সপেক্টিভ দেখা যায়। আমাদের যে চোখ, এই চোখের তো ক্ষমতা অসীম, আমরা 3 পয়েন্ট পার্সপেক্টিভ দেখতে পারি, কিন্তু এটা আমরা বুঝতে পারি না অনেকেই। এটা কখন বুঝতে পারি যখন আমরা মোবাইলে ফটোগ্রাফি তুলবো তখন বুঝবো। সাপোজ আমি এই রুমের একটা ছবি নিই, ছবি নিয়ে এই জিনিসটা আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝবেন, এবং আপনাদের হাতে যে মোবাইলটা আছে সেটা দেখলেও ভালোভাবে বুঝতে পারবেন। রুমের ছবিটা সম্পূর্ণ আসে না, তারপরে একটু আসছে, একটু হলেও বোঝা যাবে। 0.5 তো ভালো বোঝা যায়। আমার এই মোবাইলে 0.5 নাই। এই রেখাটা এই রেখার উপর দিক থেকে এই পয়েন্টে মিলে যাবে মনে হচ্ছে, এই নিচ থেকে মিলে যাবে, এই যে উপরে কানে একটু দেখা যায় এখান থেকে এই পয়েন্টে মিলে যাবে, এখান থেকে মিলে যাবে। শুধু তাই না, এই যে কানিগুলো তৈরি হয়েছে এই কানিগুলো এই পয়েন্টে গিয়ে মিলে যাবে। দরজার যে কানিটা আছে এটাও কি এই পয়েন্টের মাঝখানে গিয়ে কি হবে মিলে যাবে। শুধু এই সেটা একটা দরজা দেখা যায়, এই দরজাটাও এই পয়েন্টে গিয়ে কি